আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করার জন্য আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান 2 এর আলুর প্রতিফলন থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমরা যে প্রশ্নগুলো আপনাদেরকে প্রদান করছি সেই প্রশ্নগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই প্রশ্নগুলা বারবার পরীক্ষাতে আসে এবং এই প্রশ্নগুলোর নিয়মগুলা যদি আপনারা ভালো করে আয়ত্ত করেন, তা আমি আশা করি যে আপনারা হুবহু যদি নাও পান তবে কিন্তু এই নিয়মগুলার আলোকে কিন্তু প্রশ্ন সরাসরি আপনারা পাবেন। সুতরাং খুব গুরুত্ব সহকারে প্রশ্নগুলোর সমাধান দেখে নিন। তো চলুন আমরা আলোচনা করি। প্রথম যে সৃজনশীলটি রয়েছে, আমি চিত্রটি অঙ্কন করিনি। কেন অঙ্কন করিনি? কারণ এটা পরিবর্তনশীল হবে। ওই পরিবর্তনটা বোঝানোর জন্য আমি উদ্দীপকের চিত্রটি দেখাচ্ছি। এখন দেখেন, উদ্দীপকটি হচ্ছে এরকম যে একটা মাধ্যম, ঠিক আছে, সেই মাধ্যমে একটা আলোক রশ্মি পতিত হয়েছে। ধরেন একটা আলোক রশ্মি পতিত হয়ে এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার পূর্বের মাধ্যমে দিকেই ফিরে এসেছে। অর্থাৎ আমরা যদি এটাকে এরকম ভাবে একটু নোট করি, এও ধরেন এও কে আমরা আপতিত রশ্মি ধরি আর ও বি কে আমরা প্রতিফলিত রশ্মি ধরে নিলাম। আর এইখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 40 ডিগ্রি। এখানে একটা কোণ তৈরি হয়েছে। এখন আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা যদি দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে আপাতন কোণ কি। আমি এখানেই আপনাদেরকে আলোচনাটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এও হচ্ছে আপতিত রশ্মি, এও হচ্ছে আপতিত রশ্মি। এখন একটু খেয়াল করেন, আপতিত রশ্মি এবং এটাকে যদি আমরা ও এবং ও প্রাইম ধরি, দেখেন ও এবং ও প্রাইমটাকে আমরা যদি অভিলম্ব ধরি, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। তাহলে দেখেন এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করেছে সেটাকে আমরা সাধারণত আপাতন কোণ বলে থাকি। অর্থাৎ এও আপতিত রশ্মি, আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে, দেখেন এই যে ও প্রাইম যেটা আছে, এই ও প্রাইমের সাথে যে কোণটা তৈরি করেছে সেই কোণটাকে আমরা বলি আপতিত রশ্মি, ঠিক আছে। তো এখানে আপতন কোণ অর্থাৎ আপতিত রশ্মিটা এটার সাথে যে কোণটা তৈরি করেছে সেটাকে আমরা বলবো আপতন কোণ। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রগুলো লিখো, ঠিক আছে। দেখেন আলোর প্রতিফলন দুইটা সূত্র মেনটেন করে, সূত্রগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকার কথা, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে অর্থাৎ 1 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে, দেখেন আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, অর্থাৎ ও বি হচ্ছে এখানে প্রতিফলিত রশ্মি, এও হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দেখেন একই সমতলে আছে, অর্থাৎ একই জায়গায় সৃষ্ট হয়েছে। অর্থাৎ আপতিত রশ্মিটা যেখানে শেষ হয়েছে প্রতিফলিত রশ্মিটা ঠিক সেখানেই স্টার্ট হয়েছে। তার মানে আমরা বলতে পারি আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। অর্থাৎ আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম যে সূত্রটা। দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা হচ্ছে যে আপতন কোণ যত হবে ঠিক প্রতিফলন কোণটাও সমপরিমাণ হবে। অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারি আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। তো আমি আশা করি আপনারা এই দুইটা প্রশ্নের উত্তর ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তৃতীয় যে ব্যাপারটা বলেছে আমাদের, যে উদ্দীপকের চিত্রটির আপতন কোণ কত, ঠিক আছে, এটা বের করব আমরা। এখন দেখেন এটাও কিন্তু আমরা এখানে চাইলে সমাধান করতে পারি। অর্থাৎ আমরা যদি এটার উত্তর করি, দেখেন একটু খেয়াল করেন যে আমাদেরকে বলা হয়েছে আপতন কোণ কত, ঠিক আছে। উদ্দীপকের চিত্রটির আপতন কোণ কত। তাহলে আপতন কোণ বলতে আমরা কোনটাকে মিন করি একটু খেয়াল করেন। আমরা একটু আগে বলেছি যে
আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে। এখন একটু খেয়াল করেন যে এই অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করেছে আপনার, এটা কিন্তু এরকম হয়েছে যে এই যে জায়গাটা আছে, অর্থাৎ আমরা যদি এইটার মাঝ বরাবর একটা রেখা অঙ্কন করি, তাহলে দেখেন এই যে এই পার্টটা হচ্ছে আপতিত রশ্মির জন্য, আর নিচের যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মির জন্য। তাহলে দেখেন আমরা যদি এইখান থেকে এইখানে বিবেচনা করি, তার মানে এইটুকু অংশ সমান আমরা জানি যে এই টোটাল অংশটা সমান, দেখেন একদম ক্লিয়ারলি যদি আমরা দেখি, দেখেন এই যে এরকম লিখলে আমরা এইটুকু সমান আমরা জানি কত, 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয়। আর এইটুকু অংশ হচ্ছে আবার 90 ডিগ্রি, টোটাল হচ্ছে একটা সরল কোণ 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি। তাহলে এখানে এই 90 ডিগ্রিকে পৃথক করেছে এই 40 ডিগ্রি, অর্থাৎ এই 40 ডিগ্রিটা তাকে আলাদা করেছে। এখন এখানে আমরা 40 ডিগ্রি পাচ্ছি, তাহলে এইটুকু টোটাল যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 40 ডিগ্রি বাদ দিয়ে দেই, তাহলে যে অংশটা আমাদের থাকবে সেটাই হচ্ছে আমার কি, আপতন কোণ। তার মানে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে আপতন কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ আমি যদি ইংরেজিতে লিখি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা পাবো এখানে 50 ডিগ্রি। এই যে 50 ডিগ্রি আমরা রেজাল্টটা পেলাম, এই 50 ডিগ্রি হচ্ছে আমার কি, এই যে এই জায়গাটার জন্য হচ্ছে আমাদের কি, আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে। দেখেন কিভাবে আমরা পেয়েছি যে এইটুকু আছে 40 ডিগ্রি বা 40 ডিগ্রি, তাহলে আমরা তো জানি যে এইটুকু অংশ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এই টোটাল অংশটা 90 ডিগ্রি হলে এখানে যদি আমরা 40 ডিগ্রি পেয়ে যাই, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের কি, 50 ডিগ্রি। অর্থাৎ 90 থেকে আমরা এখানে উল্লেখিত যেটা আছে সেটা বাদ দিয়ে দিলে আমরা আপতন কোণটা পেয়ে যাব। আমি আশা করি আপনারা এই ব্যাপারটাও একটু গুছিয়ে আপনারা লিখে ফেলবেন, ঠিক আছে। আর দুই এক কথা এখানে লিখবেন যে আমরা জানি যে আপতন কোণের জন্য বরাদ্দকৃত মানে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো 90 থেকে যে আমরা এক্সট্রা অংশটা পেয়েছি সেটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি যদি আমরা 90 ডিগ্রি থেকে মাইনাস করি, তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব, আমাদের আপতন কোণটা পেয়ে যাব। ঠিক অনুরূপ ভাবে আপনারা এই জায়গাটাও ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে। দেখেন এই যে এই থেকে এইখান পর্যন্ত হচ্ছে আপনাদের মূল অংশটা, তো এইটুকু হচ্ছে আমাদের আপনাদের 90 ডিগ্রি। এখন যদি আপনাকে এইটা বলে থাকে যে এটা 60 ডিগ্রি, ধরেন এটা 60 ডিগ্রি, তাহলে অবশ্যই আপনি 90 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি মাইনাস করলে যে রেজাল্টটা হবে সেটা হবে এইটুকু অংশের মান, ঠিক আছে। এটা আপনারা ক্রমান্বয়ে লিখতে পারবেন। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব রশ্মিচিত্র অঙ্কন করো। এখন আমরা একটু অন্য স্লাইডে গিয়ে আপনাদেরকে এই রশ্মিচিত্রটা দেখাবো। দেখেন আমরা 4 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে এসে আমরা রশ্মিচিত্রের বিষয়টা দেখাচ্ছি। দেখেন এখানে আমাদেরকে যে চিত্রটা দেওয়া ছিল এরকম দেওয়া ছিল, দেখেন এই যে এ ও আপতিত রশ্মি এবং ও বি প্রতিফলিত রশ্মি, অর্থাৎ এ ও আপতিত রশ্মি আর ও বি হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। এখন দর্পণের প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্ব পাওয়ার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা এই দর্পণের যে আপতিত রশ্মি যেটা আছে, এই আপতিত রশ্মি থেকে, অর্থাৎ এখানে যদি আমরা কোনো একটা বস্তু রাখি, ধরেন সাপোজ এটা হচ্ছে আমাদের মূল বস্তুটা, লক্ষ্য বস্তুটা, তো এখান থেকে যদি আমরা সোজা এখানে বস্তুটাকে ফেলি, ঠিক আছে, তাহলে আমরা এই যে সোজা রেখাটা অঙ্কন করলাম এটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, ধরেন এটাকে আমরা পিছনের দিকে কিছুটা বর্ধিত করলাম, আবার এই যে এখানে প্রতিফলিত রশ্মি যেটা আছে, এই প্রতিফলিত রশ্মিটাকে যদি আবার সামনের দিকে অগ্রসর করি, তাহলে যে পয়েন্টটাতে গিয়ে মিলিত হবে, ধরেন এই জায়গায় মিলিত হয়েছে, তার মানে আপনি এই এ বস্তুটাকে আপনি এইখানে দেখতে পারবেন। তার মানে এ বস্তুটা হচ্ছে আপনার লক্ষ্য বস্তু, আর এই যে এ বস্তুটা, ধরেন এটাকে আমি এ প্রাইম ধরে নিলাম, এটা হচ্ছে আপনার কি, প্রতিবিম্ব, ঠিক আছে। তার মানে উদ্দীপকের দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব রশ্মিচিত্র অঙ্কন করে। দেখেন রশ্মিচিত্র কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি এখন এটাকে এভাবে বলি যে এই জায়গাটাতে আপনি যে কোনো বর্ণ ধরতে পারেন, ধরেন আপনি আই একটা লক্ষ্য বস্তু ধরলেন, ওই আই বস্তুটাকে আপনি
আই বস্তু থেকে একটা একটা রশ্মি কোনো একটা মাধ্যমে গিয়ে পতিত হলো। হ্যাঁ, এখন এই এই যে যে রশ্মিটা গেল, আপতিত রশ্মিটাকে আপনি পিছনের দিকে বর্ধিত করলেন এবং প্রতিফলিত রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করলে যে পয়েন্টটাতে গিয়ে মিলিত হবে, সেই মিলিত পয়েন্টটাতে আপনি আই বস্তুটার একটা প্রতিবিম্ব আপনি দেখতে পারবেন। এখন আমরা এ রেখেছি, এর প্রতিবিম্ব দেখতে পেরেছি। যদি আপনি এখানে পি প্রতিবিম্ব রাখেন তাহলে ঠিক আরেকটা পি এর যে প্রতিবিম্বটা হবে সেটা আপনি ওইখানে দেখতে পারবেন। এইটাই হচ্ছে মূলত আমাদের এই প্রশ্নের উত্তর। এখন আপনি একটু গুছিয়ে এটার বর্ণনাটা লিখে ফেলবেন। কিভাবে লিখবেন? যে মনে করি যে আই একটি লক্ষ্যবস্তু, আই থেকে একটি রশ্মি আপতিত হয়ে অবিলম্বের মধ্যে চলে গেল বা মাধ্যমে একটা নির্দিষ্ট মাধ্যমে গেল। তারপরে ওই আপতিত রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করলাম এবং প্রতিফলিত রশ্মি ও বি কে পিছনের দিকে বর্ধিত করলাম। তো বর্ধিত করার পরে দেখা গেল কি, যেটা ধরেন সি বিন্দুতে গিয়ে মিলিত হলো। এই সি বিন্দুতে আমরা কি করব, এ বা আই যে বস্তুটাই আপনি রাখেন তার একটা প্রতিবিম্ব আমরা কিন্তু ওই সি বিন্দুতে দেখতে পাবো। এইটাই হচ্ছে মানে প্রতিবিম্ব দেখার যে নিয়মটা সেটা। ঠিক আছে? তো আমি আশা করি আপনারা এই প্রশ্নটা এখন গুছিয়ে লিখতে পারবেন। তো চলুন আমরা অন্য আরেকটা সৃজনশীল দেখি। দেখেন পরবর্তী যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে এরকম, যে আমাদের একটি গাড়ির ড্রাইভার তার গাড়িতে মিরর হিসাবে একটি সমতল দর্পণ ব্যবহার করেছিল। এতে তার গাড়ি চালাতে অসুবিধা হতো, কারণ সে গাড়ির পিছনের সিগন্যাল বুঝতে পারছিল না। তাছাড়া গাড়ির হেডলাইটের আলো 3 মিটার দূরে তীব্র আলো ফেলছিল বলে সে দূরের জিনিস স্পষ্ট দেখতে পারছিল না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন উদ্দীপক আমরা প্রশ্নে যখন আলোচনায় দেখব তখন আমরা প্রথম প্রশ্নটা পাচ্ছি কি, রৈখিক বিবর্ধন কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত। উদ্দীপকের গাড়িটির হেডলাইটের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। তারপরে ব্যাক মিরর পরিবর্তনের সমস্যার সমাধান আলোচনা করব। তো আমরা এক এক করে প্রশ্নগুলোর দিকে যদি দেখি আমরা, যে রৈখিক বিবর্ধন কি। এখন এই রৈখিক বিবর্ধনটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনার লক্ষ্যবস্তুর যে আকৃতিটা থাকবে, অর্থাৎ রৈখিক বিবর্ধন, আমরা যদি এই অংশটাকে ধরেন ব্ল্যাক করে দিলাম, রৈখিক বিবর্ধন সমান সমান আমরা কি লিখতে পারি। দেখেন, লক্ষ্যবস্তু আকার, ঠিক আছে, এই লক্ষ্যবস্তুর যে আকারটা হবে এটা দিয়ে যদি আপনি প্রতিবিম্বের আকার দিয়ে ভাগ করেন, প্রতিবিম্বের আকার, তাহলে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটাই হচ্ছে আপনার কি, রৈখিক বিবর্ধন। অর্থাৎ কতটুকু বিবর্ধিত হয়েছে, বড় বা ছোট হয়েছে প্রতিবিম্বটা, সেটাই হচ্ছে রৈখিক বিবর্ধন। লক্ষ্যবস্তুর আকারটাকে আপনি প্রতিবিম্বের আকার দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি যে ফলাফলটা পাবেন সেটাই হচ্ছে আপনার কি, রৈখিক বিবর্ধন। ঠিক আছে, আমি আশা করি আপনারা এটা গুছিয়ে লিখতে পারবেন। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের ব্যাপারটা যদি বলি আমরা, দেখেন আমাদের স্পষ্ট দর্শনের জন্য একটা ন্যূনতম দূরত্ব থাকে। যেমন আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের মূল আলোচনাতেও কিন্তু এটা আলোচনা করা হয়েছে, অধ্যায় ভিত্তিক আলোচনাগুলোতে স্পষ্ট করা আছে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি দেখেন আমাদের স্পষ্ট দর্শনের দূরত্বটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, আর একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ নিকটবর্তী দূরত্ব। দেখেন সর্বোচ্চ দূরত্বটা কিন্তু অসীম, কারণ দেখেন আপনি আকাশের দিকে তাকালে আকাশ কত দূরে আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই, কেননা বাধাহীন যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমাদের চোখ যত দূরেই থাকুক দেখতে পারবে, হয়তো সেটা আকারে ছোট দেখা যাবে। কিন্তু স্পষ্ট দর্শনের ন্যূনতম যে দূরত্বটা সেটা হচ্ছে যে আপনি এখানে ভালো দেখছেন, কিন্তু আপনি যদি এই একেবারে একদম নিকটবর্তী ইয়াতে নিয়ে যান তাহলে দেখেন আপনি কিন্তু ভালো দেখতে পারবেন না। তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চোখটা ভালো দেখবে, এর বেশি দূরত্ব কমে গেলে সেখানে বস্তুটাকে অস্পষ্ট দেখা যাবে। এইটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। তাহলে আমরা জানি যে স্পষ্ট দর্শনের ন্যূনতম যে দূরত্বটা হচ্ছে সেটার রেজাল্টটা হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা আপনারা উত্তরে লিখতে পারবেন যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার দূরত্বে একটা চোখ ভালোভাবে বস্তুটাকে দেখতে পারে। এখন এটাকে আপনারা যেহেতু 2 নম্বরের প্রশ্নে থাকবে, আপনারা একটু গুছিয়ে লিখবেন যে স্পষ্ট দর্শনের জন্য আমাদের একটা ন্যূনতম দূরত্ব থাকে, সর্বোচ্চ দূরত্বটা হচ্ছে অসীম এবং সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটা
আমরা একটু গুছিয়ে লিখে ফেলবো। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের গাড়িটির হেডলাইটের বক্রতার ব্যাসার্ধ কত সেটা আমরা নির্ণয়। খুবই সহজ প্রশ্ন। দেখেন বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে ব্যাপারগুলা সেগুলা কিন্তু আপনারা একটা প্রশ্নের উত্তর থেকেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন আমরা এখানে একটু দেখি 3 নম্বর প্রশ্নটাতে গিয়ে দেখি আমরা এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন যে উদ্দীপকের গাড়িটির হেডলাইটের বক্রতার ব্যাসার্ধ কত। তাহলে এখন আমরা যদি উত্তর করি এটাকে, দেখেন এখানে আমাদের শুরুতে যে ব্যাপারটা পেয়েছি আমরা সেটা হচ্ছে এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে আলু 3 মিটার দূরে যায়। ঠিক আছে, অর্থাৎ আলু কি করে 3 মিটার দূরে গিয়ে পড়ে। তার মানে আমরা যদি এখানে এরকম দেখতে পাই যে ফোকাস দূরত্ব যেটা আছে, অর্থাৎ এই আলুটা যেহেতু 3 মিটার দূরত্বে গিয়ে পড়ছে, তার মানে আমরা ফোকাস দূরত্ব যেটা সেটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু লিখি যে এখানে ফোকাস দূরত্ব এফ, স্মল এফ দ্বারা প্রকাশ করি। ফোকাস দূরত্ব হচ্ছে 3 মিটার। ঠিক আছে, আমি ইংরেজিতে লিখলাম, এখানে ফোকাস দূরত্ব হচ্ছে 3 মিটার। এখন আমাকে নির্ণয় করতে হবে কি বক্রতার ব্যাসার্ধ। এখন বক্রতার ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দ্বারা, স্মল আর দ্বারা প্রকাশ করি। এটা হোয়াট নির্ণয় করতে হবে আমাদের। এখন আমরা একটা সূত্র জানি আলুর প্রতিফলন থেকে, আমরা একটা সূত্র ক্লিয়ারলি জানি যে আমরা জানি F ইকুয়াল r/2, এটা আমরা জানি। অর্থাৎ ফোকাস দূরত্ব মানে হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ F ইকুয়াল r/2, এটা আমরা জানি। এখন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে r এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি rটাকে এই পাশে শিফট করে নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাবে 2f। ঠিক আছে, দেখেন একদম সহজ। এখন আমরা কি করব, r ইকুয়াল 2f এর তো মান দেওয়া আছে এখানে, দেখেন 3 মিটার মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে 3 লিখে ফেলি। সুতরাং r সমান আমরা কি লিখতে পারি, 6 মিটার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি ওই যে আর বক্রতার ব্যাসার্ধ যেটা, অর্থাৎ এখানে বলেছে উদ্দীপকের গাড়িটি হেডলাইটের বক্রতার ব্যাসার্ধ কত, তার মানে আমরা বক্রতার ব্যাসার্ধ পেয়ে গেছি কত, 6 মিটার। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আপনারা মানে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, ইভেন আপনাকে যদি এখানে ধরেন ফোকাস দূরত্ব নির্ণয়ের কথা বলতো, বক্রতার ব্যাসার্ধটা দেয়া থাকতো, তাহলেও কিন্তু আপনি সেম একইভাবে কাজটা করতে পারতেন। যেমন সূত্রটা কি বলেছে, F ইকুয়াল r/2। এখন আপনার ধরেন r এর মান দেওয়া আছে, আপনাকে f বের করতে হবে। ধরেন সাপোজ আমি এরকম দেখলাম যে r দেওয়া আছে 4 সেন্টিমিটার বা 4 মিটার। ঠিক আছে, তাহলে আপনি f সরাসরি বের করে ফেলতে পারবেন। 4 হচ্ছে কত, 2, তার মানে এটা হচ্ছে 2, তার মানে এটাই হচ্ছে আপনার কি ফোকাস দূরত্ব। তার মানে এখানে ফোকাস দূরত্ব বের করতে পারবেন, বক্রতার ব্যাসার্ধটাও কিন্তু আপনারা একই সাথে বের করে ফেলতে পারবেন। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যাক মিরর পরিবর্তন করে তার সমস্যা সমাধানের আলোচনা করো। দেখেন সমস্যাটা কোথায় ছিল, তার যে মিররটা ছিল ওই মিররটাকে সে সমতল দর্পণ ব্যবহার করেছিল, এতে তার গাড়ি চালাতে অসুবিধা হতো। এখন আমরা দেখি যে 3 মিটার দূরে তীব্র আলো ফেলছিল, ফলে সে দূরের বস্তু স্পষ্ট দেখতে পাচ্ছে না। দেখেন 3 মিটার দূরত্ব যেটা, সেটা হচ্ছে একজন গাড়ি চালকের জন্য মানে পর্যাপ্ত না। কারণ 3 মিটার দূরে আলু পড়লে আসলে দূরের বস্তু ফোকাস করতে হবে, কারণ গাড়ি খুব স্পিডে চলে, সেক্ষেত্রে রাতের বেলা তার দূরে ফোকাস করতে হয়, দূরের বস্তুটাকে দেখতে হয়, তাহলে সে প্রিপারেশন নিয়ে রাখতে পারে কোনো একটা সমস্যার এগেনস্টে। তো এই জন্যই আমরা যে ব্যাপারটাকে ফলো করব সেটা হচ্ছে 3 মিটার দূরে তার জন্য পর্যাপ্ত নয়। তার মানে এখানে ঘটনাটা ঘটতেছে যে এই 3 মিটার দূরত্বটাকে যদি আমরা 10 মিটার বা 20 মিটার বা 100 মিটার দূরে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওই ড্রাইভারের ওই যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। তাহলে এখন দেখেন যে একটা আলু যদি কাছে গিয়ে পড়ে, অর্থাৎ আমরা জানি যে এই যে সমতল দর্পণ ব্যবহার করা হয়েছে, দেখেন এখানে সমতল দর্পণ ব্যবহার করা হয়েছে। আমরা সমতল দর্পণ মানে হচ্ছে আমরা জানি যে একটা অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে, এখানে অবতল দর্পণকে আমরা সমতল দর্পণ বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা ওই যে সমতল দর্পণটা ব্যবহার করা হয়েছে সেটাকে যদি আমরা উত্তল দর্পণে নিয়ে আসতে পারি, ঠিক আছে,
উত্তল দর্পণে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমাদের ওই যে আলুর যে দূরত্বটা আছে, টোটাল দূরত্বটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সেটা 3 মিটার থেকে, দেখেন এখানে 3 মিটার দূরত্বে পড়তেছে, বাট আমরা যখন এখানে উত্তল দর্পণ প্রয়োগ করব তখন বক্রতার ব্যাসার্ধটা বেড়ে যাবে। সেক্ষেত্রে বস্তুটা অনেকটা দূরে গিয়ে আলুটাকে ফোকাস করবে, সেক্ষেত্রে তার যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে যাবে। তার মানে আপনারা এখান থেকে একটু জাস্ট সমতল দর্পণের যে জায়গাটা আছে সেটাকে চেঞ্জ করে আপনারা কি লিখে নেবেন যে এখানে একটা উত্তল দর্পণ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি আশা করি আপনারা এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তো আমরা যে প্রশ্নগুলো আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্নই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরো নতুন একটি ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা এই প্রশ্নটাকে একটু গুছিয়ে নিজেদের মতো করে লিখে ফেলবেন, ঠিক আছে? তো আমরা পরবর্তী পার্টে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত পাপেল এডুকেয়ারের সাথে থাকবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।